দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে আমাদের সামনে তার অভিজ্ঞতা তুলে ধরলেন। এখন আমরা আমাদের বহু অনেক দিনের যে ইচ্ছা যে ওনার সঙ্গে একটু একটা আমরা প্রশ্নোত্তরে মতামত জানব। আমি সেইটাকে শুরু করতে চলেছি। আমি প্রথমে আমাদের সিনিয়র মেম্বার শ্রী অভিজিৎ সেন তাকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। মাননীয় মন্ত্রী মহাশয় এবং টাউন প্ল্যানের যারা এখানে আছে, আমার মনে হয় আজকে এই ইয়েতে যে আমরা বক্তৃতাটা শুনলাম তাতে নীতিগতভাবে আমাদের সবাইই খুব ভালো লেগেছে, কারণ এটা মানুষের উন্নয়ন নিয়ে কথা হয়েছে এবং স্পেশালি যারা গরিব মানুষ তাদের উন্নয়ন নিয়ে কথা হয়েছে। আমার খালি একটাই ওনার কাছে আবেদন যে আমরা এতগুলো টাউন প্ল্যানার্স রয়েছি, আমার মনে হয় যে আমাদের খুব আন্ডার ইউটিলাইজ হচ্ছে। আমাদের সাথে আপনাদের এত মনের মিল থাকা সত্ত্বেও আমরা একত্র হয়ে কাজ করতে পারছি না, এইটা কিন্তু আমার সব থেকে দুঃখের বিষয়। এই বাধাটা কেন এসছে এবং কিভাবে এটাকে আমরা চেঞ্জ করতে পারি যাতে টাউন প্ল্যানাররা এখানে এই যে র্যাপিড আরবান ডেভেলপমেন্ট হচ্ছে তার মধ্যে গভর্নমেন্টের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারে, যাতে ভারতের তথা পুরো পশ্চিমবঙ্গের মানুষেরা একটা বেটার লাইফ করতে পারে। এটাই আমার আবেদন। আপনি একটু প্লিজ এই ব্যাপারটা আমাদের যদি করেন আমরা খুব খুশি হব। একটা যোগসূত্র রাখা যেখান দিয়ে আমরা প্ল্যানাররা আপনাদের পাশে এসে আপনাদের যে প্রবলেমসগুলো বলছেন সেটা রাজনৈতিক কেন আপনি ভাবছেন, সেটা তো মানুষের ভালোর জন্য। মানুষের ভালো আপনিও চান আমিও চাই, সুতরাং সেখানে তো আমাদের দ্বিমত হতে পারে না। আমরা সবাই মিলে একমত হতে পারি এবং সবাই মিলে একত্র হওয়াটাই কিন্তু আমাদের দরকার। আজকের এই ইয়েতে আমাদের সবাই বোঝা উচিত এভরিবডি হ্যাজ এ সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবং আমিও একটা বলতে চাই যে আমাদের টাউন প্ল্যানারদের সঙ্গে উই আর উইলিং টু টেক দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি গিভেন দ্য অপরচুনিটি। কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা অপরচুনিটিটা ঠিক মতন পুরোভাবে পাইনি এবং আমরা পেলে পরে খুবই খুশি হব। এমনিতেও আপনি যেটা বলেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এগিয়ে কমিশন অফ টাউন প্ল্যানার তারা যে আমাদের সাহায্য করতে চান, সাহায্যটা তো আমাদের নিতে হবেই। কারণ কিছুদিন আগে পর্যন্ত এই আরবান প্ল্যান সম্পর্কে বা টাউন প্ল্যানিং সম্পর্কে আমাদের সরকারেরও ধারণাটা খুব কম ছিল। যদি বলেন যে আমি একেবারেই কমার্সের ছাত্র, তো এর ধারে কাছেই। কিন্তু অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি এটা অনুভব করেছি, আমরা এটা অনুভব করছি যে আমাদের খুব আপনাদের আন্ডার ইউটিলাইজ এবং সত্যি সত্যি আজকের দিনে আমরা আমাদের দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের কোনো পৌরসভা আমরা নিয়েছি কিছু প্ল্যানার, সেটাকে বলা হচ্ছে কী বলবো ওটা ঠিক প্ল্যানার না, ওটাকে বলে আরবান প্ল্যানার। টাউন প্ল্যানার তো বলা যায় না, তারা জিওগ্রাফি বা ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ড। এখন যে আমাদের প্রতিটা পৌরসভাতেই একটা স্থায়ী পোস্ট আমরা করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে আমরা একটা উদ্যোগ নিয়েছি মিউনিসিপ্যাল প্রত্যেকটা পৌরসভাতে। আমাদের ধারণা হচ্ছে যে যেখানে টিএনসিপি অ্যাক্ট আছে, টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্ট আছে, সেখানেই বোধহয় শুধুমাত্র প্ল্যান হবে তা না, প্রত্যেকটা পৌরসভাতেই আমরা একটা করে পরিকল্পনা আমরা তৈরি করতে চাই। তৃতীয় নম্বর যেটা হচ্ছে আমরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমরা বসছি। পেরিফেরিয়া যেমন আমরা একটা কেএমডি এর মধ্যে যেখানে রুরাল এরিয়াগুলো আছে তার সেগুলোকে নিয়ে একটা আলাদা করে আমরা কতগুলো এরিয়া ভাগ করে সেখানে একটা আলাদা আমরা প্ল্যান পরিকল্পনা আমরা তৈরি করছি। ঠিক তেমনিভাবে আমরা এখন রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে আমরা বসে যাতে করে শহরের আশেপাশে যে পঞ্চায়েত এলাকাগুলো আছে সেগুলো বলা যেতে পারে মোর অর লেস ফুললি প্রায় আরবানাইজড, মানে এদের 5% লোকও হচ্ছে এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট নেই সেখানে। তো এইগুলোকে আমরা পরিকল্পনা তৈরি করা পেরিফেরিয়াল এরিয়া ইত্যাদি। তো এইগুলো আমরা করতে চাই, আপনাদের সহযোগিতার আমাদের ভীষণ প্রয়োজন। আমার মনে হয়
আমাদের খুব ভালো হবে যখনই আমরা কোনো, এটা ঠিকই আপনাদের অনেকেই আমাদের কেএমডিএতে হোক, কলকাতা পৌরসভাতে হোক, তারা চাকরি করে, কেউ বা মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার ডাইরেক্টরে চাকরি করে। যখন আমরা এগুলো সিদ্ধান্ত নিই সরকারি জায়গাতে বসে, অনেকেই কিন্তু তাদের অনেক কথা বলতে পারে না, হাইয়ের এগিয়ে দেখে অনেকে বলতে পারেন না, কেউ বলতে চান না অনেকে। আবার আমাদের একটা অনেকে ধারণা আছে, আচ্ছা একটা মন্ত্রী একটা কথা বলে দিয়েছে, ওটাই বোধ আমি বলতে। মন্ত্রীরও যে একটা লিমিটেশন আছে, মন্ত্রীও যে সব জানবে এটা কে বলছে? মন্ত্রী সব কিছু জানতে তো পারতো না, জানবে এটা কি না, জানার কথা হবে। তো সেই জন্য যদি এরকমভাবে যদি আমরা কোনো পলিসি নিয়ে যদি আপনাদের সাথে এরকম যদি একবার করে যদি এই পলিসির একটা রিভিউ মিটিং হয়, বা আপনারা যদি কিছু সাজেশন আমাদের দেন, এইভাবে করুন, এটা এইভাবে করুন, তাহলে কিন্তু আমরা অনেক বেশি উপকৃত হব। তো সেই জন্য আপনারা একটা টিম তৈরি করুন, যাতে যারা আপনারা আমাদেরকে বেশি অ্যাডভাইস আমরা দিতে পারেন, সেরকম একটা আমরা চাইছি। এটা ভীষণভাবে প্রয়োজন। আমি আপনার যে পরামর্শ সেটা করব। আমি এখন আনিয়া হল কাজ করছি। নমস্কার, আমি দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের জেএনএনওএল প্রজেক্টের আন্ডারে আর্বান প্ল্যানিং অফিসার। আমি আর্কিটেক্ট টাউন প্ল্যানার স্যার। তো আমার প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই যে বিভিন্ন ছোট এবং মাঝারি শহরগুলোতে জেএনএনওএল, আইএইচএসডিপি এই প্রজেক্টসগুলো এসছে, এর সাথে আমরা যে কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট প্ল্যান করেছি 5 বছরের ডিডিপি, সেটার কি কোনো সামঞ্জস্য আছে? আর যদি না থাকে তাহলে পরবর্তীকালে এই দুটো লিঙ্কেজের ব্যাপারে আপনাদের ভাবনা চিন্তাটা কি? এই প্রশ্নটাই আমি কয়েকদিন আগে আমাদের একটা তা আমি এটাই বললাম কথাটা, এই যে আমরা প্রতিটা পৌরসভাতে ড্রাফট ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করছি, আর বহু আমরা উন্নয়নের নতুন পরিকল্পনা আমরা হাতে নিচ্ছি, তার সঙ্গে কিছু সম্পর্ক আছে, সামঞ্জস্য আছে। আমাদের ইন্ডিয়াতে যে এই প্রশ্নটা আমি করেছিলাম, আমাদের যারা মিটিংয়ে ছিলেন তারা জানিয়েছেন, তো দেখা যাচ্ছে যে সত্যি সত্যি কিন্তু আমরা অনেকগুলো পরীক্ষা, সেটা হচ্ছে আমি একটা কথা বললাম না, মানে স্মোকিং ইজ ইউজ টু দ্য হেলথ, ওরকমভাবেই করি। অর্থাৎ ড্রাফট ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করলাম, ওই প্ল্যানের মতনই থেকে যাচ্ছে। একটা এলইউটিসিবি করলাম, এলইউডি থেকে যাচ্ছে। এলইউটিসিবি করলাম, অনেক সময় আমরা মনে করে দেখি এলইউটিসিবি করলাম মানেটা হচ্ছে টাকা দিলে, ফাইন দিলে কোথায় এলইউটিসিবিকে আমি চেঞ্জ অফ ইউজ হতে পারি। কেন চেঞ্জ অফ ইউজ করতে দেবো? টাকা দিলেই হতে পারে কিন্তু কখন আমাদের টাকা দিলেই কি চেঞ্জ অফ ইউজ হয়ে যেতে পারে? আজকে দিনের কতগুলো পরিকল্পনা প্রকৃতপক্ষে আমাদের একটা আনুষ্ঠানিকতা করা হয়ে গেছে, এটা আমাদের হওয়া একেবারে উচিত নয়। আমাদের প্রতিটা পৌরসভায় দেখা উচিত ড্রাফট ডেভেলপমেন্ট প্ল্যান যেটা দেখবেন পঞ্চায়েতে, আমি বলবো ওদের লিমিটেশনের মধ্যেও কিন্তু ব্লক প্ল্যান বা ডিস্ট্রিক্ট প্ল্যানের বাইরে একটা কোনো ডেভেলপমেন্টের প্রজেক্ট কিন্তু ওরা কিন্তু ঢোকাতে পারে না। পঞ্চায়েত করতে পারছি কিন্তু আমরা আর্বান এরিয়া আমাদের একটা ব্যর্থতা। আমি কয়েকদিন আগে মিটিংয়ে আমাদের একটা ইউএসএ মিটিং ছিল, সেই মিটিংয়ের কথা বলেছিলাম। এটা সত্যি আমি আপনার কথাটা আমি নিশ্চয়ই এটা আবার আমি মাথায় রাখি। উত্তম রায়, ওনার তিনটে প্রশ্ন আছে। আমার নাম উত্তম রায়, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে পড়াই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার একটা প্রশ্নের প্রেক্ষাপটটা আপনি ইতিমধ্যে বলে দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের রাজ্যে 127টা পৌরসভা ছাড়াও 253টা নন সেন্সাস টাউন এবং আরও 30টা আউটপোস্ট রয়েছে। সেই যে জায়গাগুলো যেখানে এমনকি 30, 40, 50 হাজার, এমনকি 80,000, 90,000-এর বড় বড় আরবান সেটেলমেন্ট রয়েছে, সেই জায়গাগুলো সম্বন্ধে আপনাদের কিছু কিছু উদ্যোগ আপনি বলেছেন, কিন্তু দীর্ঘকালীন বা স্বল্পকালীন কী ধরনের পরিকল্পনা রয়েছে প্ল্যানিং করার জন্য, সেইটা একটু জানালে আমার খুব ভালো হবে একটা। আরেকটা হচ্ছে যে রাজীব আবাস যোজনায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি যেটা লঞ্চ করেছে, তাতে প্রত্যেকটা শহরে স্লাম ফ্রি সিটি প্ল্যানিং, এই জন্য প্রত্যেকটা পৌরসভাতে এবং প্রতিটা রাজ্য স্তরে একটা প্ল্যানিং ইউনিট করা, এবং আরও কিছু কিছু রিফর্ম, যেমন প্রত্যেকটা হাউজিং প্রজেক্টে ইডাব্লিউএস এবং এলআইসিদের জন্য জমি সংরক্ষণ করা, বিভিন্ন ধরনের রিফর্মের কথা বলা আছে, রেন্ট কন্ট্রাক্টের কথা বলা আছে। সেইগুলো সম্বন্ধে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কী ভাবছেন সেটা যদি জানাতে পারেন ভালো হবে। সাধারণভাবে যে শহরগুলি যেগুলো নন মিউনিসিপ্যাল আরবান এরিয়া বা গ্রোথ সেন্টার বলা যেতে পারে, এটা নিয়ে আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে এগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে পৌরসভায় পরিণত করতে হবে। কিন্তু পৌরসভা পরিণত করার
সাথে সাথে অনেকগুলো এলাকা আছে যেখানে আমাদের সেই সমস্ত এলাকাগুলোর গ্রোথটাকেও আমাদের কন্ট্রোল করতে হবে, এবং তার জন্য আমাদের প্রথমত হচ্ছে যে পৌরসভায় পরিণত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে কোনো কোনো এলাকাগুলোতে আমাদের এটার মধ্যে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্টটাকে আমাদের এটাকে অ্যাপ্লাই করাতে হবে। আর তৃতীয়ত যেটা বিষয়টা যেটা হচ্ছে এই সমস্ত এমার্জিং শহরগুলিকে নিয়ে আমাদের এখন থেকে একটা করে কিন্তু মাস্টার প্ল্যানও আমাদের তৈরি করাটা উচিত। কিন্তু এই ভাবনা চিন্তাটা আপাতত এই মুহূর্তে করতে হবে কিন্তু এটাকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট। কারণটা হলো আরবান ডেভেলপমেন্ট আমরা করতে পারি ম্যাক্সিমাম হচ্ছে যেটা আমাদের টিএনসিপি এরিয়ার মধ্যে আমাদের আছে, যেটাকে প্ল্যান এরিয়ার মধ্যে আছে। তা আমাদের তো 9টা মতো ডেভেলপমেন্ট অথরিটি, তাদের তো তার বাইরে তাদের বিরাট বিপুল অংশ তো তাদের বাইরে আছে। সেই জন্য আমাদের আমরা এই জন্য একটা জয়েন্ট মিটিং হবে কিছুদিনের মধ্যে। আমরা এই ইলেকশনটা হয়ে গেলেই আমাদের একটা মিউনিসিপ্যাল এফেক্টিভ হবে না, পঞ্চায়েত একটা জয়েন্ট মিটিং আমরা করবো এই সমস্ত এই সমস্যাগুলো নিয়ে। রাজীব আবাস যোজনা বা অন্য যে যোজনা বলা হচ্ছে এটা ঠিক যেটা গভর্নমেন্টের কথা বলছে, স্লামলেস সিটি। স্লামলেস সিটি কেউ কেউ বলে স্লামলেস সিটি মানে এটা হচ্ছে শহরের মধ্যে বস্তি থাকার কোনো প্রয়োজন নেই, এটা উঠাইয়া দাও, এরকম একটা কাগজে একটা এরিয়া লিখেছিল। তো সেটা আমি তো একটা জিনিস। আরেকটা কথা বলে যে স্লাম থাকবে না, স্লাম থাকবে না মানে সেখানে স্লামের জায়গাতে বাড়ি তৈরি করতে হবে। মুম্বাইতে এই বাড়ি তৈরি করার জায়গাটা এটা সম্পূর্ণভাবে কিন্তু কিছু ডেভেলপারদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর বাজারের উপর মার্কেটের উপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্য দিয়ে যদি মার্কেটের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে কি তার মধ্য দিয়ে এই স্লাম ডুয়েলার্সদের বসবাসটাকে কি নিশ্চিত করা যাবে? অভিজ্ঞতা বলে এটাকে যায় না। আপনাদের নিউ গভর্নমেন্টে ঢুকতেই দেখবেন প্রচুর ছোটো ছোটো বাড়ি, কাদের বাড়ি এগুলো যেমন যেটা সার্ভিস করা, মানে কারা থাকে সব ইঞ্জিনিয়াররা থাকে। আমাদের কেআইটি ওই কী বলে লেবার কেআইটির যে সিঙ্গেল রুম যেটা ছিল সেটা কিন্তু একেবারে গরিব মানুষের ছিল। তেমনই তাদের প্রত্যেকের গাড়ি আছে, এরকম মানুষেরা ওখানে এখন বসবাস করে। মূল কথা যেটা হচ্ছে স্লামলেস সোসাইটি, স্লামলেস সিটি যদি আমাদের করতে হয় তাহলে লাখ লাখ মানুষ তারা ইনসিকিউর ল্যান্ড টেনিয়রের মধ্য দিয়ে বসবাস করছে। এদের ল্যান্ড টেনিয়রটাকে সিকিউর করতে হবে ফার্স্ট। যারা রেলের জমিতে বসবাস করছে, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো ডেভেলপমেন্টের হবে না এরকম কোনো জমিতে বসবাস করছে, এই মানুষদের যদি সিকিউর ল্যান্ড টেনিয়র যদি দেওয়া যায় তাহলেই এরা ব্যাংক থেকে ঋণ দিতে পারে, এরা বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচির সুযোগ সুবিধাগুলো তারা পেতে পারে। এমনকি তারা ব্যাংকে তাদের জমিটাকে মর্টগেজ রেখে কিন্তু তারা বাড়িও বানাতে পারে, বা কোনো বিপদে আপদে তাদের সেই পরিবারের পাশে তারা কিন্তু দাঁড়াতে পারে। সুতরাং দারিদ্র দূরীকরণ করার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়াটাই কিন্তু যথেষ্ট নয়। তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার এটাই, তার জমির একটা মালিকানা। ল্যান্ডটা জমিটা জমি ল্যান্ড ইজ আইডেন্টিটি। জমি হচ্ছে একটা ভবিষ্যৎ, সুতরাং জমি হচ্ছে একটা অবলম্বন। সুতরাং সেই যে জমিটা যে মালিকানা যদি তার হাতে যদি থাকে তাহলে কিন্তু তার অনেক কিছু হতে পারে। এইটা না করে স্লামলেস সিটি কথা যারা বলছে তারা কিন্তু একেবারেই কিন্তু কাঁঠালের আমসত্ব বলা ছাড়া কিছু না, এরকম ভাবনা কিন্তু এটা কখনোই সম্ভব। সেই জন্যই আমরা বলি বারবার করে যে এখন আবার কি করেছে, রাজীব আবাস যোজনার নাম করে আইএসডিবিতে 80% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাবসিডি ছিল, 50% সাবসিডি ছিল হচ্ছে পিএসসিবিতে। এখন এরকে এই রাজীব আবাস যোজনার মধ্য দিয়ে 40% সাবসিডি নামিয়ে দেওয়া হচ্ছে, 40% 60% ব্যাংক থেকে লোন দিতে সম্ভব। সুতরাং আলটিমেটলি কিন্তু এই রাজীব আবাস যোজনার নাম করে অনেক বেশি কিন্তু রিডিউস করে দেওয়া হয়েছে, গরিবদের জন্য যে প্রভিশনটা ছিল সেটা আরও কমিয়ে দেওয়া হয়েছে। তো এটা দ্বারা স্লামলেস সিটি করার কথা যারা বলছে এটা কখনো হতে পারে। আরেকটা কথা যেটা হচ্ছে একটা পুঁজিভিত্তিক সমাজে সেখানে কখনো স্লামলেস সোসাইটি সিটি হয়ে যাবে, গরিবহীন শহর হয়ে যাবে কথা যারা ভাবেন এটা কিন্তু একেবারেই মানুষকে কিন্তু একেবারে তার মূল সমস্যা থেকে আড়াল করতে চাইছে, এটাও কখনো কিন্তু সম্ভব নয়। সেই জন্য উনি যে বলেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কীভাবে, ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা কীভাবে যদি সব মানুষের যদি রোজগারের ব্যবস্থা না করা যায়, দারিদ্র যদি দূর না করা যায়,
35টা মানুষের, ভারতবর্ষের 35টা পরিবারের আয় হচ্ছে আমাদের দেশের 35 কোটি মানুষের আয়ের সমান। আমাদের দেশে 10টা 12টা তারা হচ্ছে ফরচুন পত্রিকা তাদের নাম উঠলো, আর কিছু লোক আমাদের দেশে দেখো এত বড় লোক থাকে, এতজন বড় লোক থাকে পৃথিবীর মধ্যে, সবাই খুব গর্ব করলো, এটা দিয়ে কখনো হতে পারে না। তো এটা অর্থনৈতিক অসমতাকেও দূর করতে হবে, এবং দূর করার জন্যই কিন্তু এই সামাজিক ব্যবস্থাটারও কিন্তু পরিবর্তন না করে আমরা কিন্তু ওরকম একটা সমাজে আশাও করতে পারি না। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। নমস্কার স্যার, আমি আসছি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট JUR তরফ থেকে। আমার যে মূল প্রশ্নটা এখানে রয়েছে যে বিগত কয়েক বছরে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে প্ল্যানিং এর পর্যায়ে। যেমন আমরা জানি মিউনিসিপ্যাল লেভেলে ড্রাফট ডেভেলপমেন্ট প্ল্যানগুলো তৈরি হয়েছে আন্ডার কাস্ট, তারপরে CDP তৈরি হয়েছে আন্ডার JNR, এবং তারও আগে ভিশন 2025 তৈরি হয়েছে, যেটা বোধহয় এখন আবার ভিশন 2035-এ রূপান্তরিত করা হচ্ছে। এবং আগামী দিনে হয়তো বেশ কিছু প্রজেক্ট আসছে যেগুলো স্মল অ্যান্ড মিডিয়াম টার্মের জন্য। তো এতগুলো যেখানে প্যারালাল প্ল্যানিং ইনিশিয়েটিভ চলছে, সেখানে যেটা তানিয়াও যে ইস্যুটা আগে ট্র্যাক করছিল, যে এইগুলোর মধ্যে একটা একমুখীনতা এনে তাদের মধ্যে একটা সামঞ্জস্য আনার জন্য কি অ্যাপেক্স লেভেলে কোনো ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্টের কথা আমরা ভাবতে পারছি এখনো? যদি ভাবতে পারি, সেখানে ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানিং এর ভূমিকাটা কি হতে পারে, সেখানে ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার্স কোনো সদর্থক ভূমিকা নিতে পারে কিনা, সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আমরা তো এখনো ভাবতে পারিনি, বলেছি এটাই তো ভাবতে পারি না, এটাই তো ভাবতে হবে, এটাই তো এখন এই মুহূর্তে প্রয়োজন। সামঞ্জস্য আনতেই হবে। ইতিমধ্যে অনেক সময় চলে গেছে, আমরা অনেক সময় ব্যয় করে ফেলেছি, সুতরাং আমাদের এই সামঞ্জস্য আনতে হবে। ইনস্টিটিউট টাউন প্ল্যানিংকে আমরা নিশ্চয়ই ইনভলভ করবো এই বিষয়গুলিকে নিয়ে। পরে স্মল আর্মি আপনারা সবাই ভেবে রাখুন কীভাবে এটা হতে পারে, আমরা এই বিষয়টা নিয়ে পরে নিশ্চিত আমাদের অভিযাত্রা আমি থাকতে বলবো, তারপর শোনা দরকার সমস্ত বিষয়গুলো। নমস্কার স্যার, আমি তানিয়া শাহের রানাঘাট মিউনিসিপ্যালিটির আরবান প্ল্যানার। আপনাদের এই কথায় বুঝলাম যে আমাদের এই আরবান প্ল্যানার পোস্টটা পৌরসভায় কতখানি প্রয়োজন, কিন্তু ইন ফিউচার আমাদের রোল, রেসপন্সিবিলিটিস এবং আমাদের সার্ভিসের কত মানে সুরক্ষা আপনারা কীভাবে করছেন যদি একটু বলেন। আপনি বলতে পারবো বা এই মুহূর্তে আমার বলা মানে উচিত না, তবে বিষয়টা আমাদের চিন্তা ভাবনা মধ্যে আছে। মানে স্যার, আমরা এই প্ল্যানিংয়ের কোর্সটা কমপ্লিট প্রায় হয়ে চললো, মানে আমরা 18 জন কমপ্লিট প্রায় করে ফেলেছি, দুটো পেপার পাস করবো। এটা আমরা আলাদা হয়ে পড়ি। এটা একটুখানি স্যার বলবেন আমাদের। স্যার, তানিয়া যে প্রশ্নটা করলো সেটা রেশ ধরেই বলছি যে KUSP শুধু নয়, KUSP ছাড়াও আরও যে প্রজেক্টের টাউন প্ল্যানাররা আপনারা বিভিন্ন পৌরসভায় নিযুক্ত করেছেন, এই ব্যাপারে এদের মানে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড প্ল্যানিং, এই ক্ষেত্রে এদের মানে কতটা ডিফাইন্ড অ্যাক্টিভিটিটা, রোলটা কতটা ডিফাইন্ড, এবং এটা ভবিষ্যতে আপনারা কতদিন কন্টিনিউ করবেন বা কীভাবে থাকবে? বললাম তো, আমি এদের ভবিষ্যৎ সম্পর্কে এই মুহূর্তে আমার বলা উচিত না কি হবে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা পৌরসভাতে একটা টাউন প্ল্যানার বা আরবান প্ল্যানার পোস্ট এবং একটা ফাইন্যান্সিয়াল কোঅর্ডিনেটর পোস্ট, এই দুটো পোস্ট আমরা ক্রিয়েট করতে চাইছি। নীতিগতভাবে এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু অর্থ দপ্তরে পাঠিয়েছি, এখনও অনুমোদিতটা হয়নি। কোনো কমিউনিটি অর্গানাইজার যারা আছে পৌরসভাগুলি, তারা তো অনেক কাজ করে, গরিবদের কাজ করে অনেক বেশি, তাদেরকেও একটা পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু বলেছি, কিন্তু এখনও হয়নি, কিন্তু আমাদের এটা চিন্তা ভাবনার মধ্যে। আর স্যার, প্ল্যানিং এর সাথে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এদের রোলটা কিরকম? প্ল্যানিং এর সঙ্গে ইমপ্লিমেন্টেশনের রোলটা মানে কি ভাবছেন আপনারা? তখনই এটা বৃদ্ধি পাবে যখনই হচ্ছে এদের একটা, এরা যখন একটা স্থায়ীভাবে যখন এই জায়গাটা থাকবে, তখনই ইমপ্লিমেন্টেশনের রোলটা অনেক। এখনও দেখা যায় সত্যি সত্যি তারা হয়তো কাজ করছে, কিন্তু পরিকল্পনা তৈরি করছে, হয়তো পরামর্শ দিচ্ছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু এখনও সেই জায়গায় তারা যায়নি। এই কারণেই সবাই জানে, মিউনিসিপ্যালিটি জানে, এরা একটা খুব অস্থায়ী, এরা একটা খুব অল্প সময়ের জন্য এসছে। যখনই এরা বুঝবে যে না, এরা একটা স্থায়ী সময়ের জন্য এসছে, তখনই কিন্তু তার
মতামত দেওয়ার গুরুত্বটা কিন্তু অনেক পেয়ে যাবে, সুযোগটাও তার কিন্তু বৃদ্ধি পাবে। আর পৌরসভাগুলো বাধ্য হবে আইনগতভাবে, তখন আমাদের আইনের মধ্যে যেন আমাদের এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসারের একটা ডিফাইন করা আছে আইনের মধ্যে, তখন আমরা আইনের মধ্যেই টাউন প্ল্যানের কাজ কী হবে সেটা ডিফাইন করা থাকবে। আমাদের কর্পোরেশনের আইনের মধ্যে আমাদের আছে প্ল্যানের কাজ কি, আর্কিটেক্টের কাজ কি ডিফাইন করা থাকে, তখন সেটা ইমপ্লিমেন্টেশন কিন্তু অনেক বেশি যে এই প্রত্যেকটা জায়গায় যে একজন জুনিয়র লেভেলে একটা টাউন প্ল্যানার নেওয়া হচ্ছে, তারা শুধু তাদের ইনএক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু রং ডিসিশনস নিতে পারে। তাদেরকে গাইড করার জন্য কিন্তু একটা অ্যাপেক্স বডি না থাকলে পরে আপনারা যে স্টেপটা নিচ্ছেন সেই স্টেপটাকে কিন্তু মিসইউটিলাইজ হতে পারে। সেই পুরো যে উদ্যানটা নিয়ে ইয়াং টাউন প্ল্যানার করবে, তার কিন্তু একটা গাইডেন্স দরকার, এক্সপিরিয়েন্স লোক দরকার, যে তাকে ফুলটা কোথায় হচ্ছে বুঝিয়ে দেবে এবং ঠিক পথটা কী জানিয়ে দেবে। কারণ আমরা যখন টাউন প্ল্যানিং শিখেছি, আমাদের সিনিয়ররা ছিলেন, আমরা তাদের কাছে শিখেছি, তাদের সাথে হয়তো আমাদের মতের বিরোধ হয়েছে, কারণ সিচুয়েশন এস চেঞ্জ, কিন্তু আমরা তাদের কাছ থেকে প্রচুর জিনিস শিখেওছি। এইরকম একটা কিন্তু ওভারঅল একটা গাইডিং একটা গ্রুপ না থাকলে পরে কিন্তু যে ফলটা একটা টাউন প্ল্যানারের দেওয়া উচিত সে কিন্তু দিতে পারবে না, কারণ তার এক্সপিরিয়েন্স নেই। সেটাই আমি বললাম প্রথমে, এই দায়িত্বটা তো ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার নিতে পারবো। যদি এদেরকে নিয়ে যদি আপনাদের সঙ্গে একটা কথা বলে আমরা অতটা করবো, সেটাই তো করতে পারবো। নমস্কার স্যার, আমি সুশান্ত কুমার করণ, মহেশতলা পৌরসভার আর্বান প্ল্যানার। বিপুল চাহিদার জন্য এখনো পর্যন্ত প্রায় 18 জনকে সরকারি সাহায্য, 18 জন আর্বান প্ল্যানারকে সরকারি সাহায্যে ITPA পাঠ্যক্রম অনুযায়ী ATI এর তত্ত্বাবধানে টাউন প্ল্যানিংয়ে মাস্টার ডিগ্রিটা করানো হচ্ছে। আমিও তার একজন সদস্য এবং আমার মনে হয় আমাদের এই 18 জনের পক্ষ থেকে সরকারি সাধু উদ্যোগকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এই সঙ্গে একটা প্রশ্ন হলো যে প্রায় শতাধিক যে আরবান প্ল্যানাররা এই সুযোগটা পায়নি, তাদের জন্য সরকারের কি ভবিষ্যৎ পরিকল্পনা সেটা জানান। বলতে পারো না, তারপরে হচ্ছে সৌমেন্দ্র বিশ্বাস। নমস্কার, আমি সৌমেন্দ্র বিশ্বাস, আমি প্রাইভেট কনসালটেন্সি করি। আমি যে প্রশ্নটাতে আসছিলাম তার কিছুটা উত্তর অলরেডি দিয়েছেন, বা আগের কিছু প্রশ্ন তো সেগুলোর আলোচনা হয়েছে। সরি, ঠিক আছে। আমি যে কথাগুলো বলছি বা প্রশ্নটা করছিলাম তার কিছুটা উত্তর অলরেডি পেয়েছি, আপনিও ডিসকাস করেছেন বা এখানেও সে আলোচনাটা হয়েছে। তবে আমি আরেকটু স্পেসিফিক বলছি যে আমরা দেখছি যে বিভিন্ন রাজ্য বা স্থানীয় সরকারের তরফ থেকে কিছু কিছু টাউন প্ল্যানিং বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং রিলেটেড জবের জন্য বাইরের ইন্ডিভিজুয়াল বা প্রাইভেট এজেন্সিকে কাজ দেওয়া হয়, প্রাইভেট কনসালটেন্সিতে কাজটা ডিস্ট্রিবিউট করা হয় এবং তারা একটা কাজ করে এবং কাজটা সাবমিটেড হয় এবং কাজটা অ্যাকসেপ্টেড হয়। কিন্তু সব ক্ষেত্রে এই কাজগুলো, যে কাজগুলো খুব বেশি রকমের টাউন প্ল্যানিং রিলেটেড, মেবি ডাইরেক্টলি মেবি একটু প্যাসিভ হয়তো, এই কাজটার জন্য সেই প্রাইভেট এজেন্সির তরফ থেকে কোনো একজন প্রকৃত টাউন প্ল্যানারকে দিয়ে ওইটাকে টোটাল রিভিউ করে তার একটা সার্টিফিকেশন, এবং সেই কাজটা যখন সাবমিটেড হলো সেটাও যখন অ্যাকসেপ্টেড হলো, সেই সরকার, রাজ্য বা স্থানীয় গভর্নমেন্টের তরফ থেকে, সেই এজেন্সির তরফ থেকে একজন বা একাধিক প্ল্যানার অর একটা গ্রুপ থাকা, যারা সেটাকে মানে প্রকৃতপক্ষে রিভিউ করতে পারবে, যার গুণমানটা, যার কোয়ালিটিটা প্রকৃতপক্ষে টাউন প্ল্যানিং এর জন্য উপকূল হলো কিনা, সেই ব্যাপারটা যদি আপনারা একটু আলোচনা জানেন বা চিন্তা ভাবনার মধ্যে, মানে আমি এটা দু তরফের থেকেই বলছি চাইছি। আচ্ছা, আমি প্রথমেই মন্ত্রীমশাইকে
অভিনন্দন জানাচ্ছি, কারণ উনি যে স্পিচটা দিলেন এত মানে আমাদের পক্ষে এত প্রাপ্য একটা ডেলিভারেশন। এবং আমি বারবার ভাবছিলাম যে দিল্লিতে এসপিতে আমি আর্বান ডেকে নিয়ে যে থিসিসটা করেছিলাম তার সঙ্গে ওনার প্রত্যেকটা বক্তব্য সাংঘাতিক মিলে যায়, সেটা অনেকদিন আগেরকার ব্যাপার ছিল। তবে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে উনি যেটা বলছেন যে আপনারা আমার হেল্প করুন, পাশে থাকুন। আমি তো পাশে ছিলাম অনেকদিন, এই রাজ্যের মুখ্য স্থপতি থাকার সুবাদে আমি দীর্ঘদিন সরকারের বড় বড় এরিয়া প্ল্যান করেছি, বরজোড়া, কর্ণজোড়া, শিলিগুড়ির পাশে বিরাট বড় পুলিশ প্রজেক্ট। কিন্তু ওনার কাছে কখনো কোনো খবর যায়নি যে এই রাজ্যের মুখ্য স্থপতি একজন কোয়ালিফাইড টাউন প্ল্যানার বটে, মাস্টার্স করেছে। এই যে কমিউনিকেশন গ্যাপগুলো, কোথায় খনি রয়েছে, কোথায় আমাদের হিউম্যান রিসোর্স আছে, এটা যদি না পৌঁছয়, এবং আমি বিভিন্ন টাউন প্ল্যানিং এর উপর লেখা ছাড়াও আমার অনেক সাহিত্য অনুবাদ করেছি, পিক্সিকার মশাইয়ের সঙ্গে একসঙ্গে গানও গেয়েছি। উনি আমাকে বলেছিলেন যে ব্রাজিলে কুরিচিপা বলে একটা টাউন আছে জানো, সেখানে মেয়র হচ্ছেন আর্কিটেক্ট, তো তুমি একবার যাও না, গিয়ে ঘুরে এসো না, দেখো না। তো তার চিঠিও আছে আমার কাছে মিস্টার সিগারেট। আমি কিন্তু জানতামই যে সার্ভিসে থেকে এখন আমি মুক্ত মানুষ, রিটায়ার করেছি, কাজে আমার তো সীমা আমার জীবনে বসন্তই হয়েছে, কারণ বসের অন্ত হয়েছে। কিন্তু তৎসত্ত্বেও বলি যে আমাদের এখান থেকে যারা কোয়ালিফাইড মানুষ তাদের কোনো ডেটা ব্যাংক নেই। এখানে অনেক অনেক কোয়ালিফাইড ছেলে মেয়ে রয়েছেন এবং বয়স্ক মানুষ রয়েছেন আমাদের মন্ত্রী মশাইয়ের কাছে, তার কোনো ডেটা ব্যাংক যায় না, যাতে করে আমরা সাহায্য করতে চাইলেও সাহায্য করতে পারি না। এই কমিউনিকেশন গ্যাপটা কিন্তু কাটাতে হবে। আমি এইটা এই কারণেই বললাম যে আমার পরেও আরো অনেক মানুষ আসবেন যারা এই রাজ্যের পক্ষে, মানুষের পক্ষে, প্ল্যানিং এর পক্ষে খুব উপযোগী, কিন্তু উনি তার খবর পাবেন না। এইটা যাতে না হয় তার জন্যে আমি চাই যে গুণী মানুষের একটা ডেটা ব্যাংক আপনি আমায় কথা দেবেন যে আপনি তৈরি করবেন, তাহলে আমি খুব নিশ্চিন্ত হব। নমস্কার। মাননীয় মন্ত্রী আমাদের বক্তব্যে বুঝে তো আমি নগর উন্নয়ন দপ্তরের একমাত্র টাউন প্ল্যানার। তো মাননীয় মন্ত্রীকে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে উনি তো আরবান ডেভেলপমেন্ট সম্পর্কে বললেন, আমাদের 13টা প্ল্যানিং এরিয়া আছে। এখন এখানে আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট কাজ করি, আর পঞ্চায়েত এরিয়া এবং মিউনিসিপ্যালিটিতে ওই দুটো অ্যাক্টেই বলা আছে যখন তারা নগর উন্নয়ন করবেন তারা এক্সিস্টিং অ্যাক্টটাকে দেখে নেবেন। মানে পঞ্চায়েত অ্যাক্ট বলতে যে ডিস্ট্রিক্ট অ্যাক্টকে ফলো করতে হবে স্পেশাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আর এখানে মিউনিসিপ্যাল অ্যাক্ট বলা হচ্ছে যে যে একটা কাজ করছে সেই কাজটি করতে হবে। তো এটাকে যদি আমরা একটুখানি উল্টো দিক দিয়ে দেখি যে আমরা 74 অ্যামেন্ডমেন্টে পরে এটাকে যদি মনে করি যে ইটস এ ডিভাইস, আমাদের এই যে ল্যাঙ্গুয়েজের যে ফর্মুলেশনটা আছে সেকশন 31 বা এক্সিস্টিং ল্যাঙ্গুয়েজ সার্ভে, তাহলে পরে আমাদের এই জিএসটি একটাকে পুরো স্টেপ ওয়াইজে আমরা বিস্তার করতে পারি। কারণ সেই প্রভিশনটা একদম ক্যান্টনমেন্ট এরিয়া সমস্ত জায়গাতেই আছে, জিএসটি একটা এক্সিস্ট। তো এইটা করতে গেলে আমাদের কাজটা বিস্তার হয়, আমরা পুরো পরিকল্পনা করতে পারি। যেটা প্রয়োজন সেটা হচ্ছে নগর পরিকল্পনা দপ্তরের একটা এক্সটেনশন, একটা রিভার্ভ। এখন আমি রিসেন্টলি একটি ফাইল পেয়েছি, এই সম্পর্কে সরকার ভাবনা চিন্তা করছেন, মাননীয় মন্ত্রী এর আগে একবার বলেছেন আমাকে, কিন্তু এখন এটা অফিসিয়ালি একটা ফাইল আমার কাছে। তাতে আমার এক্সিস্টিং স্ট্রেংথ আমি দেখলাম যে 244টা পোস্ট টোটালি স্যাংশন আছে, আর এক্সিস্টিং স্ট্রেংথ হচ্ছে 31 ইনক্লুডিং প্ল্যানার্স। এটা হচ্ছে একদম গ্রাসরুট লেভেলের প্ল্যানিং এজেন্সি থেকেই। তো এইটাকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমাদের নিয়ে আসতে হবে। এইটা সম্পর্কে আমার মনে হয় যে সরকারও বোধহয় ভাবনা চিন্তা শুরু করেছেন এবং সেই ধরনের একটা কথাবার্তা শুরু হয়েছে। তো সুতরাং এটার একটা রিস্টার্ট